আমার বড় যা যখন বিধবা হয়ে গেল তখন পরিবারের লোকজন সহ গ্রামের সবাই বলতে লাগল যে এখনও তো সেই যুবতী আছে, তাহলে ছোট্ট দেবের সাথে বিয়ে করিয়ে দেওয়া হোক। ছোট দেওর ও রাজি হয়ে গেল, কিন্তু আমার শ্বশুরমশাই রেগে গিয়েছিল আর একদম রাজি হয়নি আমার বরজা। সে শ্বশুরের ঘরে রোজ পায়ে মালিশ করতে যেত, আর যখন মালিশ করে আসত তখন সে কাঁদতে থাকত। একদিন আমি মাথায় ঘোমটা দিয়ে আমার বড় জায়ের জায়গায় শ্বশুরের পায়ে তেল মালিশ করতে গেলাম। যেই না শ্বশুরের পায়ে তেল লাগিয়েছি, আমার তো গায়ের রোম খাড়া হয়ে গেল। শিশু সাহিত্য। আজ আবার আমার শ্বশুর আমার বর যাকে তেল মালিশ করার জন্য নিজের ঘরে ডেকেছিল। সে বলতে লাগল, আমার পায়ে তেল লাগিয়ে যাও। এটা শুনে আমার বড় যা সবিতার মুখ অসহায়তায় ভরে গেল। সে মাথা নিচু করে তার ঘরে চলে গেল। আমার শ্বশুরকে আমার প্রথম থেকেই খুব একটা ভালো লাগত না। তার উপরে যে ধরনের ব্যবহার সে বড় যা সুবিধার সাথে করত তাতে তাকে আরও আমার ভাল লাগত না। সে সারাদিন অথবা বেশ কয়েক ঘন্টা পর্যন্ত বৌদিকে নিজের ঘরের মধ্যে রাখত, আর তাকে তো কেউ জিজ্ঞাসা করার মতো ছিল না। আমার যা এর অবস্থা দেখে আমার মায়া হতো। তাকে রোজ নিজের ঘরে তেল লাগানোর জন্য শ্বশুরমশাই ডাকত, আর আমার যা 2.5 ঘন্টা ঘরের বাইরে আসত না। আর যখন বাইরে আসত তখন সে কাঁদত। যখন আমি কারণ জিজ্ঞাসা করতাম সে কিছুই বলত না। চোখের জল নিয়ে এসে অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে থাকত আর নিজের ঘরে চলে যেত। যখনই আমার যা শ্বশুরের ঘরে যেত তখনই আমার পুরো ধ্যান সেই দিকেই থাকত। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সবার প্রিয় ঈশিতা আপু তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন গল্প। আজকের গল্পটা শুনলে তোমাদের 100% হাত নাড়াতে হবে। প্রতিদিন নিয়মিত গোপাগপির গল্প পাওয়ার জন্য আর আমার সাথে কথা বলতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে রাখুন। তো গল্পটি শুরু করা যাক। একবার আমি তাকে বললাম, বৌদি আজ তোমাকে যেতে হবে না, আমি উনার ঘরে যাচ্ছি। আমি আমার বড় জায়ের কথা একটা শুনলাম না আর তার সাদা চাদরের ঘোমটা মাথায় দিয়ে শ্বশুর ঘরে চলে গেলাম। কিন্তু যে কাজটা আমার শ্বশুর আমাকে আমার বড় যা ভেবে বলল সেটা শুনে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কত কঠিন হয় বর ছাড়া জীবন কাটানো। সৃষ্টিকর্তা কারো জন্য যেন এমন বাজে সময় না দেন যে রকমটা আমার বড় যা ছবিটা দেখেছিল। সে ছিল আমার বরজা। যতক্ষণ তার বল বেঁচে ছিল ততক্ষণ তার মুখ থেকে হাসি অদৃশ্য হয়নি। সে সব সময় হাসত। সুবিধার সাথে আমার শ্বশুরের আচরণ ছিল কঠোর, কিন্তু বিপুল ভাইয়ের ভালোবাসার প্রভাবেই যে শ্বশুর শাশুড়ির আচরণ সে মুখ বুজে সহ্য করত। কিন্তু এখন যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, যে মানুষটাকে সে হারিয়ে ফেলেছিল, সেই আঘাতটা তার জন্য কম ছিল না। তার সাথে আবার আমার শ্বশুরমশাইয়ের অত্যাচার। বিপুল ভাইয়ের অসুখ আমাদের সবাইকে দুঃখী করে দিয়েছিল। আমার যা সবিতার খুশি তো চলে গিয়েছিল আমাদের ঘরে সেই সময়কার যে নজর লাগল। যখন বিপুল ভাইয়ের ক্যান্সার হয় সে 2 মাসের মধ্যেই চলে গেল। আর আমার জায়ের উপর তো যেন আকাশ ভেঙে পড়ল। আমি তাকে সামলাতে লাগলাম। একদিকে কান্নাকাটি করে আমার শাশুড়ির অবস্থা খারাপ। যুবক ছেলে 2.5 মাস ধরে তার সামনে গোড়ালি ঘষে ঘষে চোখের সামনে থেকে হারিয়ে গেল। অন্যদিকে আমার যা এর অবস্থাও ভালো ছিল না, অনেক কষ্টে তার হুঁশ ফিরিয়ে আনা হলো। কিন্তু সে বিপুল বিপুল বলতে বলতে বারবার অজ্ঞান হয়ে যেত। আমাদের হাসি খুশি ঘরের উপর কি জানি তার নজর পড়ে গিয়েছিল। আমার শাশুড়ি ছিল হার্টের রোগী। ছেলে চলে যাওয়া সে সহ্য করতে পারেনি। আমার শাশুড়ি বিপুল ভাইকে ভীষণ ভালোবাসত। বিপুল ভাইয়ের মৃত্যুর ঠিক 3 দিন পরেই সে মারা গেল। আমাদের উপর তো যেন একের পর এক সমস্যার পাহাড় ভেঙে পড়ল। আমরা এই সমস্যার মধ্যে ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার যা এর অবস্থা ভীষণ খারাপ ছিল। সে অঘোরে বলতে থাকত, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি কি করে তোমাকে ছাড়া বাঁচব? আমি সেই ঘরে একমাত্র বলছিলাম যে সেই ঘরটাকে সামলে রেখেছিলাম। আমার বলার ছিল 4 ভাই। আমার বর অসীমের থেকেও ছোট একটা ভাই ছিল, যার নাম পলাশ। সে আমায় বলের থেকে মাত্র কয়েক বছরের ছোট, আর বয়সে আমার থেকে আর সবিতা থেকে সে বড়। কেননা 4 ভাইয়ের মধ্যে মাত্র 11 মাসের পরেই তফাৎ ছিল। সুমিতা বৌদি আর আমার বিয়ে একসাথে হয়েছিল। আমাদের বিয়ের মাত্র 2.5 বছর হয়েছিল। আমার তো একটা ছেলেও ছিল, কিন্তু আমার জায় তখন বাচ্চা ছিল না। তার উপর এত বড় সমস্যা তার উপর ভেঙে পড়ল। বিপুল ভাই আর সবিতা বৌদির বিয়ে হয়েছিল প্রেম করে। এজন্য তাদের মধ্যে ভালোবাসা অনেক বেশি ছিল।
কিন্তু যে আঘাত সুবিধা বৌদি পেয়েছিল সেটা আরও বেশি ছিল। একদিকে সবিতা বৌদির দুঃখ ছিল, অন্যদিকে আমার শ্বশুরের প্রথমে ছেলে দুঃখ, তারপর বইয়ের আঘাত। আমি কখনো সবকিছু দেখাশোনা করতাম আর কখনো সবিতা বৌদিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম। সে বয়সে আমার বয়সী ছিল, কিন্তু সে দেখতে ভীষণ সুন্দর ছিল। 1.5 মাসের মধ্যে সে একেবারে কমজোর হয়ে গেল, কিন্তু তারপর ধীরে ধীরে সবকিছু ঠিক হতে লাগল। মানুষ কষ্টের সাথে বোধ হয় আস্তে আস্তে বোঝাপড়া করে নেয়। সবিতা বৌদিও এবার নিজেকে কিছুটা সামলাতে পারছিল, কিন্তু যখন বিপুল ভাইয়ের কথা মনে পড়ে তখনই সে আমাকে জড়িয়ে কাঁদতে থাকে। আমি তাকে সান্ত্বনা দিতে লাগলাম, কিন্তু চোখ বুঝলে আমারও ভরে যায়। এটা এমন একটা দুঃখ যা এই দুঃখ হয় একমাত্র সেই জানে যে ব্যথা কতটা। সুমিতা বৌদির কষ্টময় কান্নার শব্দ আমাকে কখনো কখনো ছটফট করাতে বাধ্য করত। 4.5 বছরের ভালোবাসার পর তার বিয়ে হয়েছিল বিপুল ভাইয়ের সাথে। কেননা আমার শ্বশুরমশাই এই বিয়েতে রাজি ছিলেন না। সে বলতো যে অন্য জাতের মেয়ে, সেই জন্য আমার শ্বশুর সেই বাড়িতে বিয়ে দিতে রাজি ছিল না। কিন্তু বিপুল ভাই তার ভালোবাসায় ডুবে গিয়েছিল। সে সুবিধা বৌদির থেকে দূরে থাকতে পারত না। আমি ওদের জাতের, সেজন্য আমার বিয়ে আমার বোনের সাথে হয়েছিল পরিবারের ইচ্ছায়। আর বিপুল ভাই তো জেদ করে সবিতা বৌদিকে বিয়ে করেছিল। আমার শ্বশুর প্রথম থেকেই আমাকে ভীষণ সম্মান দিত, যেখানে সবিতা বৌদিকে সবসময় সে ঘুরে ঘুরে তাকাত। তার খাওয়ার মধ্যে সে খুব ধূর্ত, আর তাই মনে হতো যে সবিতা হয়তো কখনো ঘর বসাবে না, সে তার ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাবে। কিন্তু সবিতা বৌদির শ্বশুরের করা কথা শুনে কখনো কষ্ট পেত না। সে সব সময় হাসি মুখে থাকত আর বলতো বাবা নিজে নিজেই ঠিক হয়ে যাবে। আমার শ্বশুরের ব্যবহার কখনো কখনো আমার সহ্য ক্ষমতার বাইরে চলে যেত। আমি সুমিতা বৌদিকে বলতাম, ভালো তো তোমায় বিপুল ভাই ও বাসো, তাহলে বাবা শুধু তোমায় কেন এরকম কথা শোনায়? কখনো কখনো সবিতা বৌদির চুপ থাকায় আমি রেগে যেতাম আর মনে মনে তার জন্য কষ্ট পেতাম। আমাকে সুমিতা বৌদি বলেছিল সে বিপুল ভাইকে বলতো যে যদি তোমার পরিবার বিয়ের জন্য না মানে তুমি আমায় ভুলে যেও। কিন্তু বিপুল ভাই বলতো আমি তোমাকে ছাড়া বাঁচব না, মরে যাব সবিতা। যখন এই কথাগুলো সবিতা বৌদির মনে পড়ে তখন সে যন্ত্রণায় কষ্ট পেয়ে কাঁদত আর বলতে থাকতো বিপুল আমাকে মিথ্যা কথা বলে বিয়ে করেছে। সে তো বলতো যে তোমাকে ছাড়া আমি মরে যাব সবিতা। কিন্তু সে আমার থাকা সত্ত্বেও বাঁচতে পারল না কেন? তার কথায়, তার যন্ত্রণা আর তার ছটফট করে কাঁদা আমার হৃদয়কে যন্ত্রণা মুছে দিত। আমি তাকে অনেক বোঝাতাম যে স্রষ্টার ইচ্ছার সামনে আমরা সবাই অসহায়। এরপর কিছুদিনের মধ্যে সবিতা বৌদি নিজেকে সামলে নিয়েছিল। আমার শ্বশুর বৌদিকে শুধু না, তার বাবার বাড়ির সবাইকেও হিংসা করত। বিয়ের পরেও সে বিপুল থেকে পরিষ্কার বারণ করে দিয়েছিল যে তোমার শ্বশুরবাড়ির লোকেদের আমার বাড়িতে আসার কোনো অধিকার নেই, আমি অনুমতি দেব না। এজন্য বিপুল ভাই নিজেই বুদিকে তার বাবার বাড়িতে দেখা করাতে নিয়ে যেত, কিন্তু নিজের বাড়িতে কখনো তাদেরকে ডাকত না। না জানি কেন শ্বশুরের কথা আমার ভাল লাগত না। বিপুল ভাইয়ের মৃত্যুর পর সবিতা বৌদির বাড়ির লোকেরা এসেছিল, আর শাশুড়ি মারা যাবার পর ও বৌদিকে তারা নিয়ে যেতে এসেছিল। আমার বৌদি এখনও যুবতী এবং ভীষণ সুন্দরী, আর এখন তো তার কোনো বাচ্চা হয়নি। কিন্তু যখন এই কথাটা আমার শ্বশুর জানতে পারল তখন আমাদের ঘরে একটা ঝড় বয়ে গেল। সুমিতা বৌদির মা বাবাকে সে বলতে লাগলো, নিয়ে যাও নিজের মেয়েকে, তোমাদের মেয়ে অপজা আমার ছেলেকে খেয়ে নিল। আমার ছেলেকে ভালোবাসার নামে সে মেরে ফেল। তাকে 4.5 বছর পর্যন্ত সে ফাঁসিয়ে রাখল, তারপর তার সাথে বিয়ে করল। এই মেয়ে ভালোবাসে, সে মরে গেল, আরে আবার বিয়ে করবে আর নিজের ঘর সংসার বসাবে। আমার ছেলের নাম কি? তোমাদের মেয়ে নিজের জীবন কাটিয়ে দেবে? কখনোই দেবে না। এদিকে সবিতা বৌদি বিপুল ভাইকে এখনো ভোলেনি পর্যন্ত, আর অন্যদিকে আমার শ্বশুর তাকে কথা শোনাতে কোনো সুযোগ ছাড়ত না। সে আমার শ্বশুরকে বলতে শুরু করে যে সে এখনো তার বরকে ভালোবাসে। সে কিভাবে এ বিষয়ে তাদের আশ্বস্ত করতে পারবে? আমার শ্বশুর তো তাকে কঠিন একটা শাস্তি দিয়ে দিল। সে বৌদিকে বলতে লাগল, ঠিক আছে, বিপুলের নামে যদি তুমি সারা জীবন কাটিয়ে দাও তাহলে আমি তোমায় বিশ্বাস করব। আমার শ্বশুরের চিন্তার উপর আমাদের সবার ভীষণ আফসোস হয়। কিন্তু বৌদির মা বাবা বলতে লাগল, তুমি নিজের জিনিসপত্র গোছানোর, আর এখানে তোমার কারো সাথে কোনো সম্পর্ক নেই, তাই তুমি এখানে আর থাকবে না। কিন্তু সবিতা বৌদি নিজের পরিবারের লোককে পরিষ্কার বারণ করে দিল। সে বলতে লাগল, আমি পুরো জীবন বিপুলের নামে এই বাড়িতে কাটিয়ে দেব, তাই তোমরা সবাই ফেরত চলে যাও। এই কথা শুনে সবিতা বৌদির এই সিদ্ধান্তে ভীষণ আফসোস হল সবাই।
কিন্তু আমার শ্বশুর ভীষণ খুশি হল, বৌদির বাড়ির লোকেরা দুঃখী হয়ে ফিরে গেল। আমি রাতে অসীমকে বললাম, ভালো তো শুধু সবিতা বৌদি আসেনি, আর বিপুল ভাইয়ের মৃত্যুর জন্য সে দায়িত্ব নয়। এটা তো বৌদির সঙ্গে অন্যায় হয়ে গেল। বাবা কেন এত বড় শাস্তি দিয়ে দিল? এক তো প্রথম থেকেই বৌদি এত দুঃখী, তার উপর কেন সে বিপুল ভাইয়ের দুঃখ নিয়ে বেঁচে থাকবে? অসীম বলতে লাগল, কিছুদিন একটু অপেক্ষা করো, যখন বাবার মুখ ঠিক হবে তখন আমি কথা বলবো। তাকে বোঝাব যে এই সমস্ত কিছুই ভুল। কিন্তু এই সমস্ত অসীম ভুল ধারণা ছিল। তার বাবা তো অন্য কিছু ভাবছিল। যা কিছু বাবা বৌদির সাথে করেছিল সেগুলো অন্যায় ছিল। সুমিতা বৌদি একটা সাদা চাদর গায়ে দিয়ে থাকত আর আমার সাথে রান্নাঘরে আমাকে সাহায্য করতে থাকত। আমি তাকে বারণ করলেও সে কিছুতেই বারণ শুনত না। সে বলতো আমার মনটা একটু ভালো হবে আর সে আমার ছেলেকে নিজের কাছে রাখত। আর আমিও ভাবলাম চলো ঠিক আছে, এই বাহানায় কিছুটা তো সে ভালোই আছে, না হলে সব সময় সে বিপুল ভাইয়ের জন্য কাঁদতে থাকত। আমার শ্বশুর তো একদিন সীমানা ছাড়িয়ে গেল। আমরা সবাই সকালের জল খাবার খাচ্ছিলাম। তখন আমার শ্বশুর রেগে গিয়ে ঘরের বাইরে আসলো আর সবিতা বৌদিকে বলতে লাগল, তুমি তো শুধু নিজের খাওয়ার পর আর পরোয়া করো। এটা তুমি জানো না যে আমি এখনো পর্যন্ত জল খাবার খাইনি? যাও গিয়ে আগে আমার জন্য জলখাবার নিয়ে আমার ঘরে এসো। এটা শুনে তো আমাদের সবার তার কথায় রাগ হলো। বাবার কথা শুনে সবাই রেগে গিয়ে লাল হয়ে গেল। কিন্তু সে বড় ছিল বলে আমরা কেউই তাকে কিছুই বলতে পারলাম না। সবিতা বৌদির ওঠার আগে আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়লাম। আমি বৌদিকে বললাম, তুমি জলখাবার খাও বৌদি, বাবার জন্য জলখাবার আমি বানিয়ে দিচ্ছি। কিন্তু শ্বশুর পুরোপুরি বারণ করে দিল আর বলতে লাগলো, আজকের পর থেকে আমার সব কাজ সুবিধাই করবে। সে বোধ হয় বৌদিকে শাস্তি দিতে চাইছিল। অদ্ভুত মানুষ ছিল সে। যে মহিলাটা আগে থেকেই দুঃখের মধ্যে ডুবে ছিল, সে কোথায় থাকে, সহানুভূতি দেখাবে, ভালোবাসা দেবে, আর তার বদলে সে তাকে শাস্তি দেওয়ার কথা ভাবছিল। সুমিতা বৌদি নিজের জলখাবার ছেড়ে রান্নাঘরে চলে গেল। শ্বশুরের জলখাবার বানিয়ে সে তার ঘরে চলে গেল। কিন্তু সে পুরো 1.5 ঘন্টা পরে বাইরে আসলো আর সে বাইরে এসে কাঁদতে লাগল। আমি যখন কারণ জিজ্ঞাসা করলাম তখন সে কিছু না বলে নিজের ঘরে চলে গেল। আমার মনে হল শুধু নিশ্চয়ই বেচারি বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে। কিন্তু শ্বশুর যা কিছুই বেচারির সঙ্গে করছিল সেটা তো আমাদের মধ্যে কেউ ভাবতেও পারবে না। রাতের বাসন ধোয়ার দায়িত্ব সবিতা বৌদির ছিল। সকালবেলা জলখাবারের বাসন আর দুপুরের বাসন ও তাকেই মাজতে হতো। একবার যখন জল গরম করতে আমি রান্নাঘরে আসলাম তখন যা দেখলাম তা আমার নিজের চোখকে বিশ্বাস করানো মুশকিল হয়ে গেল। আমার ছোট দেওর পলাশ সবিতা বৌদির হাত জবরদস্তি করে ধরেছিল আর বৌদি তার থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছিল। তাদের দুজনের পিঠে আমার দিকে ছিল। বৌদি বলতে লাগল, পলাশ আমার হাত ছাড়ো, এটা কি ধরনের অসভ্যতা? আমি এই কথাগুলো শুনলাম। তখন আমি রেগে গিয়ে রান্নাঘরে চলে আসলাম। বেচারি স্বামী চলে গেছে বলে যেন সবাই তার সাথে যা খুশি ব্যবহার করার ছাড়পত্র পেয়ে গেছে। একদিকে শ্বশুর যে কিনা যখন তখন বৌদির উপর চেঁচাতে থাকত, আর একদিকে আমার নিজের দেশেও এমন ব্যবহার করছে। কিন্তু যে আমি বৌদির হাত দেখলাম, আমার রাগ আরও বেড়ে গেল। বৌদির হাত থেকে রক্ত বের হচ্ছিল আর সামনে একটা কাচের গ্লাস ভেঙে পড়েছিল। আর পলাশ তাকে এটাই বলছিল যে এতটা গভীরভাবে হাত কেটে গেছে, সে তার কাটা হাতে ব্যান্ডেজ করে দিতে চায়। কিন্তু বৌদি তাতে মানা করছে। আমাকে দেখে বৌদি কিছুটা ঘাবড়ে গেল। কিন্তু সাধারণভাবে পলাশ এখানে দাঁড়িয়েছিল আর সে আমাকে বলতে লাগল, দেখো না বৌদি, না তো শুধু কাজ নিয়ে চিন্তা, নিজের চিন্তা একটু নেহাত থেকে এত গভীরভাবে কেটে রক্ত বেরোচ্ছে। আর ইনি হলেন যে এখনো বাসন ধোয়ার জন্য চিন্তা করছে। পলাশ খুব বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলতে লাগল। পলাশ আমার আর সবিতা বৌদির চেয়ে বড় ছিল, কিন্তু সেই ছেলের মধ্যে সম্মান করার গুণটা ঠিকই ছিল। ওকে কখনো কোনো অন্যায় করতে আমি দেখিনি। আমি সবিতা বর্দিকে বললাম, কেন তুমি নিজের উপর অত্যাচার করো? কেন তুমি নিজের যত্ন নাও না? আমি তার হাতে ব্যান্ডেজ বেঁধে দিলাম। কিন্তু আমি খেয়াল করলাম যে পলাশ তার একটু বেশিই খেয়াল রাখত। আর সেই ব্যাপারটায় বৌদি একটু লজ্জা পেত। যেখানে কল আসতে থাকত সেখান থেকে বৌদি চলে যেত। পলাশের নজর আমার ঠিক লাগছিল না। প্রথমে তো সে সবসময় মাথা নিচু করে চলত, আর এখন তো সে বৌদিকে দেখতে লাগল। কখনো আমার মনে হয় যে বৌদির উচিত ছিল তার মা বাবার সাথে চলে যাওয়া।
আর কখনো আমার মনে হয় যে পলাশের ব্যাপারে আমি একটু ভুল ভাবছি। কিন্তু একদিন আমার চোখ যা কিছু দেখল তা আমাকে সন্দেহের মধ্যে ফেলে দিল। একদিন সকালবেলা আমি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। আর সবিতা বৌদি ঘরের উঠোনের সমস্ত গাছপালায় জল দিচ্ছিল, তার বাগান করার শখ ছিল। এক সময় বিপুল ভাই বিভিন্ন রকমের ফুলের গাছ থাকে এনে দিত আর আমাদের উঠোন ফুলের বাগানে সেজে উঠেছিল। আমি এখন বৌদির সাথে মিলে মিশে জল খাবার বানাই আর বৌদির সাথে অনেক কথা বলি। না হলে তো সারাদিন আমার শ্বশুর তাকে বিরক্ত করে মারে। কয়েক ঘন্টা ধরে সে বৌদিকে নিজের কাছে বসিয়ে রাখত। আমি একদিন যে বাইরে আসলাম, সামনে উঠোনে নজর পড়ল। তখন আমার হৃদয়ের খুব জোরে একটা ধাক্কা লাগল। সুমিতা বৌদি পলাশের মুখে খুব জোরে একটা থাপ্পড় মারল আর তারপর তাকে বলতে লাগলো, তোমার লজ্জা করে না আমাকে এ সমস্ত বলতে? আমি তোমার দাদার বড় হয়ে। এক্ষুনি চলে যাও আমার চোখের সামনে থেকে। বৌদি ভীষণ রাগ এর মধ্যে ছিল। পলাশ নিচের দিকে তাকিয়ে তার সামনেই দাঁড়িয়ে রইল। আমি একটু পিছনে গিয়ে সরে গেলাম আর লুকিয়ে গেলাম, কারণ দুজনেরই নজর আমার উপর পড়েনি। আমি ভাবলাম যে আমার সন্দেহটা ঠিকই ছিল, পলাশের নজর বৌদির উপরে ঠিক ছিল না। কিন্তু যখন আমি পলাশের কথা শুনলাম তখন আমার সেটা অনেক বেশি ভালো লাগল। সে বলতে লাগল, আমি তোমার সাথে তো কোনো রকম বাজে কিছু করিনি সবিতা। পলাশ তাকে প্রথমে বুদি বলতো, কখনো এরকম নাম ধরে ডাকত না। তার মুখে নিজের নাম শুনে বৌদি রেগে গেল আর বলল, চুপ করো পলাশ, তুমি আমাকে বৌদি বলবে, আর খবরদার যদি আমার নাম ধরে আমাকে ডেকেছ তো। সবিতা বধির চোখ তো রাগে লাল হয়ে গিয়েছিল। পলাশ বলতে লাগল, তুমি আমার বৌদি তখন ছিলে যখন বিপুল ভাই বেঁচে ছিল। আমি তোমাকে সবসময় সম্মানের নজরে এই তো দেখেছি, আর আজও শুধুমাত্র সম্মানের নজরে দেখি। তোমাকে এই অবস্থায় দেখে আমার খুব দুঃখ হয়, আমার বিবেক আমাকে ধর্ষণ করে। বিপুল ভাইয়ের জীবনে আমি তোমাকে সবসময় হাসতে দেখেছি, আনন্দ করতে দেখেছি। এই জন্য আমি চাই তুমি তোমার আগের জীবনের মতো এখনও এরকম হাসতে থাকো, আর হাসতে হাসতে জীবন কাটাও। আর এটা তোমার অধিকার, কিন্তু তুমি সেটা বোঝার জন্য রাজি হন না। তোমার সাথে কথা বলার সময় নষ্ট করা। আমি অবশ্যই তোমার পরিবারের সাথে কথা বলবো সবিতা, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তোমার বাঁচার সম্পূর্ণ অধিকার রয়েছে। এটা বলে পলাশ ওখান থেকে চলে গেল। আমার পলাশ এই সিদ্ধান্ত ঠিক বলেই মনে হয়েছিল। সুমিতা বৌদি সেখানেই দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল, আর বিপুল ভাইকে মনে করে বলতে লাগল, বিপুল তুমি আমাকে ছেড়ে কেন গেলে? তুমি যখন ছিলে সবাই আমাকে সম্মান দিত, আর তুমি এখন নেই, তাই সবার নজর বদলে গেছে আমার প্রতি। তুমি তো সারা জীবন আমার সাথে থাকার কথা দিয়েছিলে, তাহলে তুমি একা কেন চলে গেলে? আমাকেও নিজের সাথে কেন নিয়ে গেলে না? বৌদি কাঁদতে কাঁদতেই কথাগুলো বলছিল আর আমি তার পাশে এসে দাঁড়ালাম। আমি সব কথাই জানতাম, কিন্তু আমি এমন ভান করলাম যেন আমি কিছুই জানি না। আমাকে দেখে সে নিজের চোখের জল মুছতে লাগল, আর আমি তার কাদার কারণ জিজ্ঞাসা করতে সে বলতে লাগল, কিছু না, আমি আমার বাজে ভাগ্যের উপর কাঁদছি। এটা বলে সে ঘরে চলে গেল। যখন এই কথাটা আমি আমার বরকে বললাম, সে শুনে খুশি হয়ে গেল। সে বলল, পলাশের এই সিদ্ধান্ত তো খুব ভালো, আর আমার মনে হয় বাবাও এই ব্যাপারটা আপত্তি করবে না। আমিও সবিতা বৌদিকে পলাশের জন্য রাজি করে নিয়েছিলাম, যখন কিনা সে রাজি হতে চাইছিল না। সে বলেছিল, বিপুলের জায়গা আমি কাউকে দিতে পারব না। তার উপর বাবা তো আমাকে উল্টোপাল্টা বলতে থাকে। কিন্তু আমি তাকে বললাম, তুমি সবকিছু আমাদের উপর ছেড়ে দাও বৌদি, ব্যাস তুমি শুধু বারণ করো না। আমাকে এসে বলতে লাগল, আমি বুঝতে পারছি না যে আমি কি করব আর কি করব না। ঠিক আছে, তুমি আমার বোনের মতো, যেটা তোমার ঠিক লাগে তুমি সেটাই করো। যখন এই কথাটা আমি পলাশকে বললাম তখন পলাশ ভীষণ খুশি হয়ে গেল। সে বলতে লাগল, ধন্যবাদ বৌদি, না হলে সে তো নিজেকেই বরবাদ করে দেওয়ার কথা ভাবছিল। পলাশ বলতে লাগল, ব্যাস বাবা কোনোভাবেই রাজি হয়ে যাক। কিন্তু আমরা কেউ জানতাম না যে সে এমন একটা কথা বলে দেবে, যেটা শুনে আমাদের সবার হুঁশ উড়ে যাবে। সুমিতা বৌদিকে বিয়ে করার জন্য নিজের শ্বশুরের সাথে কথা বলতে গেল, কিন্তু এটা শোনার পর সে সাথে সাথে উঠে দাঁড়িয়ে পড়ল আর বলতে লাগল, নিজের বিধবা বৌদিকে বিয়ে করা কোথাকার বুদ্ধিমানের কাজ। আমার তো প্রথম থেকেই ওই বাজে মেয়েটার উপর সন্দেহ ছিল যে ওর ছেলে ফাঁসানোর অভ্যাস আছে। প্রথমে বিপুলকে নিজের জালে ফাঁসান, তারপর যখন নিজেকে সামলাতে পারছে না, এখন পলাশের উপর নিজের সৌন্দর্যের জাল ফেলা শুরু করল। বাবার চিন্তার কথা শুনে আমার তার উপর আফসোস হল। সুমিতা বৌদি ও এটাই বলতে লাগল,
আমি কাউকে বিয়ে করতে চাই না, না হলে আমার চরিত্রকে বাজেভাবে হবে। কিন্তু আমি তাকে বললাম, তুমি শুধু একবার হ্যাঁ বলে দাও বৌদি, বাবাকে আমরা সবাই রাজি করিয়ে নেব। কিন্তু আমার খুব দুঃখ হলো বাবার ছোট চিন্তা ভাবনায়। আমি আর আমার স্বামী তো কিছুই বলিনি। কিন্তু তলাশ রেগে গেল। সে বলতে লাগলো, এরকম কথা ভাবতে আর বলতে তোমার লজ্জা করে না? আমি বৌদিকে বিয়ে করতে চেয়েছি, আমাকে কেউ এটা করতে বাধ্য করেনি। এবং তার চরিত্র আগেও ভালো ছিল, আর এখন ভালো আছে। এটা শোনার পর বাবা রেগে গিয়ে পলাশকে একটা চল মারল। আর মুখ তুলে বলল, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার উপর ওই জঘন্য মেয়েটা জাদু করেছে কিছু না কিছু। আমি তোমাকে অন্য শহরে পাঠিয়ে দেব। ওই মেয়েটা অপজা, মেয়েটা অশুভ মেয়ে। ও প্রথমে আমাকে একটা ছেলেকে খেয়ে নিল, এরপর অন্য ছেলেকেও খেতে চাইছে। আর আমি এটা কখনো হতে দেব না। আমার শ্বশুরের উপর তো না জানি কিসের একটা জেদ চেপে গিয়েছিল। সে ধাক্কা দিয়ে পলাশকে ঘর থেকে বের করে দিল। তখনই অসীম মাঝখানে এসে আটকাতে গেলে তাকেও সে ধাক্কা দিতে লাগল। সে বলতে লাগল, আমি কখনো এরকম হতে দেব না। আমাদের ঘরে তো তামাশা হচ্ছে যেন। সুমিতা বৌদি ঘরে বসে সব কিছু শুনছিল। সেও বাইরে বেরিয়ে আসলো। সে বলতে লাগল, আমি কাউকে বিয়ে করতে চাই না। স্রষ্টা কৃপায় সমস্ত ঝামেলা বন্ধ করো। আমার শ্বশুর বোধহয় এটাই শুনতে চাইছিল, এজন্য ওখানে ঝগড়া শেষ করে দেওয়া হলো। এখন পলাশ খুব উদাস আর চুপচাপ থাকতে লাগল। এ তো আমার শ্বশুর আরও বেড়ে গেল। অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগল। কখনো সে বলতে লাগল, সুবিধা তুমি আমার ঘরে সারাদিন থাকবে। কখনো সে বলতো, আমার মাথায় তেল লাগিয়ে দাও, আমার পায়ে তেল মালিশ করে দাও। ঘরের সমস্ত কিছু আমার শ্বশুরের হাতেই ছিল, এজন্য কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারত না। পলাশের সামনে সুমিতা বৌদি হাত জুড়ে বলতে লাগল, স্রষ্টার কৃপায় আমার কাছ থেকে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার অধিকার কেড়ে নিও না। আর তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। যখনই বৌদির শ্বশুরের ঘরে যেত তখন আমার সমস্ত ধ্যান সেদিকেই থাকত। একবার আমি বললাম, বুদি তুমি নয়, আজ আমি শ্বশুরের ঘরে যাব। আমি তাই করলাম, কিন্তু যে কাজটা আমার শ্বশুর আমাকে বৌদি ভেবে করালো সেটা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। আমার শ্বশুর বলতে লাগল, চলো এবার একটা পায়ে দাঁড়িয়ে যাও। যতক্ষণ আমি না বলব ততক্ষণ একভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকবে। আমি তোমাকে পলাশ আর সবার নজরে বাজে বানাতে চেয়েছি, যাতে পলাশ তোমাকে বিয়ে করার চিন্তাভাবনা ছেড়ে দেয়, আর সবাই তোমাকে বাজে ভাবতে থাকে। আর তাতে তুমি পুরো জীবন আমার বিপুলের নামে কাটিয়ে দিতে পারবে। কেননা তোমার জন্যই আমার ছেলে আমার এক ভাইকে বিয়ে করতে বারণ করে দিয়েছিল। আমার সেই ভাইজি বিপুলকে ভীষণ ভালোবাসত। বিপুল বারণ করেছিল বলে সে আত্মহত্যা করে নেয়। আর তার যে অভিশাপ সেটা তোমার উপর লেগেছে। কিন্তু খারাপ তো আমার সাথে হলো, আমি তোমার জন্য আমার ছেলেকে হারিয়ে ফেলেছি। এই জন্য তুমি অপয়া। আর আমার দ্বিতীয় ছেলেকেও তুমি মেরে ফেলবে। আমার শ্বশুরের মনের ভিতর এত নোংরা চিন্তাভাবনা ছিল। সে নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে বৌদির সাথে এরকম ব্যবহার করত। আমি ঘরের বাইরে বেরিয়ে এলাম। এই রহস্যটা এবার আমার সামনে এসে গিয়েছিল। বৌদিকে এই জন্যই এত ক্লান্ত মনে হতো। আমার শ্বশুর তাকে এতদিন ধরে কত বড় শাস্তি দিয়ে আসছিল, আর তাকে বল আসার আমাদের সবার নজরে ভুল প্রমাণ করতে চাইত। কিন্তু এটাও সত্যি যে সম্মান আর মৃত্যু আল্লাহর হাতে। আমি যখন সমস্ত কথা দুজন ভাইকে বলে দিলাম তখন পলাশ নিজের জন্য একটা আলাদা ফ্ল্যাট ভাড়া নিল, আর সবিতা বৌদিকে বিয়ে করে তাকে সেখানে নিয়ে গেল। প্রথমের দিকে তো শ্বশুর অনেক চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু যখন সব কিছুই তারা আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল তখন সে আস্তে আস্তে ঠিক হয়ে গেল। আমার শ্বশুর আমার সাথে থাকত। পলাশ সবিতা বৌদিকে ভীষণ ভালো রেখেছিল, কিন্তু সে আমাদের সাথে দেখা করতে এখানে একাই আসত। তাদের বিয়ে হয়েছে, 4.5 বছর হয়ে গেছে। তাদের একটা মিষ্টি মেয়েও হয়েছে। তাকে সে নিজের সাথে নিয়ে আসত, আর সে নিজের দাদুকে রাজি করানোর চেষ্টা করত। আর নিজের তোলা জিভে এসে বলতো, দাদুকেও কখনো ভয় হয় না। জীবন আর মৃত্যু তো আল্লাহর হাতে আছে। আমার শ্বশুর এখন অনেক বদলে গেছে। নিজের নাতনিকে বুকে জড়িয়ে সে বলতে লাগলো, যে কথাটা আজ অবধি আমাকে কেউ বুঝতে পারেনি সেটা আমার নাতনি আমায় বুঝিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন।
যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।